বাইরে মানুষের হইচয়ে মেহুলের ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকিয়ে সে তার বর্তমান অবস্থাটা বোঝার চেষ্টা করলো। ছট করেই তখন তার মস্তিষ্ক বলল, আরে মেহুল, তুই তো রাবিরের কাঁধেই মাথা রেখে ঘুমোচ্ছিস, আর কত ঘুমাবি? এবার ওঠ। মেহুল তাড়াহুড়ো করে উঠে বসে। রাবির হালকা গলা ঝেড়ে বলে। ঘুম হয়েছে? মেহুল বিব্রত বোধ করে, অস্বস্তি নিয়ে বলে, আমি কি সারা রাত এভাবেই ঘুমিয়েছি? জি। মেহুল আরো বেশি লজ্জা পায়। আশেপাশে কত মানুষ, সবাই নিশ্চয়ই তাদের দেখেছে। সে এবার আর চোখে রাবিরের দিকে তাকায়। লোকটা এখনো মাস্ক পরে আছে। যাক, তাহলে কেউ অন্তত রাবিরকে আর চিনতে পারেনি। রাবির বলল, যান, ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আমি নাস্তা নিয়ে আসছি। ডাক্তার সব চেক আপ করে বললেন, ওনাকে এখন নিয়ে যেতে পারেন। আগের থেকে অনেকটাই সুস্থ আছেন, তবে খুব যত্নের মাঝে রাখবেন। খাবার আর ওষুধটা ঠিক টাইমে দিবেন। ঠিক আছে ডাক্তার। রামিনা বেগম মেহুলের দিকে যেই কিছুটা ইশারা দিলেন। মেহুল চোখের ইশারায় বুঝালো সে সব কিছু সামলে নেবে। রাবির মেহুলের বাবাকে নিয়ে গাড়িতে বসালো। রামিনা বেগমও গাড়িতে বসলেন। মেহুল আসেনি তখনও। রাবির মেহুলকে খুঁজতে ভেতরে যায়। মেহুলকে সে দেখতে পায় রিসিপশনের সামনে। রাবিরও সেখানে যায়। রাবিরকে দেখে মেহুল জিজ্ঞেস করে, আপনি সব টাকা দিয়ে দিয়েছেন কেন? আমরাই তো দিতাম। হ্যাঁ, দিতেন, তবে উনি তো আমারও বাবা, আর বাবার জন্য এইটুকু করা ছেলের দায়িত্ব, বুঝতে পেরেছেন? মেহুল স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল। জি। মেহুল ফ্রেশ হয়ে এসে দেখে রাবির শুয়ে আছে। মেহুল ভেবেছে রাবির হয়তো ঘুমে। সে আস্তে আস্তে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে। ড্রেসিং টেবিলটা বিছানার পাশেই। কিছুক্ষণ বাদে রাবির উঠে বসে, বলে, আমি তো এমনিতেই গোসল করতাম, অযথা আপনার চুলের পানি দিয়ে গোসল করানোর কি দরকার মেহুল? মেহুল চমকে পেছনে চেয়ে দেখে রাবিরের চোখ মুখ ভিজে আছে। সে এই মুহূর্তে হাসবে না অনুতপ্ত হবে সে বুঝতে পারছে না। তাও ঠোঁট চেপে হাসে এসে মৃদু সুরে বলে, ভালো হয়েছে না? আপনাকে আর এখন কষ্ট করে গোসল করতে হবে না। রাবির উঠে দাঁড়ায়। মেহুলের পেছনে এসে কাছাকাছি দাঁড়ায় সে। মেহুল ঢোক গিলে আয়নার মধ্যে রাবিরের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। রাবির মেহুলের দিকে চেয়ে আছে। রাবিরের অমন দৃষ্টি দেখে মেহুলের ভীষণ অস্বস্তি হচ্ছে। কিছু বলতেও পারছে না। রাবির মেহুলের কানের কাছে মুখ নেয়, ফিসফিসিয়ে বলে, গোসলের পর আপনাকে এত মোহনীয় কেন লাগে বলুন তো? মেহুল বাকরুদ্ধ, স্তব্ধ। মস্তিষ্কের নিয়রণ সব জমে গিয়েছে। রাবিরের দিকেও চোখ তুলে তাকাতে পারছে না সে। হৃৎকম্পন যেন বাড়ছে। রাবির একটু সরে আসে। কিছুক্ষণ মেহুলের দিকে চেয়ে বলে, মেহুল পেছন ফিরে তাকায়, ভ্রুকুচকে বলে, আপনার কি আজকে আর কোনো কাজ নেই? এখনো এখানে বসে আছেন কেন? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে খেয়ে দিয়ে আপনার কাজে যান। অযথা আমাকে বিরক্ত করবেন না। রাবির হাসে, বলে, এই সামান্য কথাতেই এত লজ্জা পায়? এসব মিথ্যে রাগ দেখালে লজ্জা কমে না মেহুল। লজ্জা রাখতে মুখ লুকাতে হয়, আর আপনার এই লজ্জা মাখা মুখ লুকানোর জন্য আমার বক্ষ সর্বদা প্রস্তুত। মেহুল চোখ মুখ খিঁচে বলে, আপনি কিন্তু আজকাল খুব বেশি কথা বলছেন। আমার কিন্তু এবার রাগ হচ্ছে বলে রাখলাম। আর আমি এখন রাখলে কিন্তু আপনার সাথে একদম কথা বলবো না, বন্ধ করে দিব কথা। রাবির তার কথার বিপরীতে কেবল মৃদু হেসে ওয়াশরুমে চলে যায়। রাবির চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই মেহুল বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলে আর মনে মনে বলে, লোকটা কি মারাত্মক। রাবির চলে গিয়েছে বেশিক্ষণ হয়নি। মেহুল রুমে এসে বিছানায় বসতে তার টেবিলের দিকে চোখ যায়। হলুদ রঙের কাগজটা চোখে পড়ে তার। মনে পড়ে কাগজটার কথা। সেটা তো রাবিরকে দেখানোই হলো না। তার একটা বিশাল সুযোগ হাতছাড়া হলো। এই কাগজটা দেখিয়ে সে রাবিরের অনেক মজা নিতে পারত। থুর, তখন একবারও কেন যে মনে পড়ল না। সন্ধে 7টা। রাবিরের অফিসে বেশ কয়েকজন সাংবাদিক এসেছেন। তারা ওয়েটিং রুমে বসে অপেক্ষা করছেন। রাবির তখন অফিসে আসেনি। তার অফিসে আসতে আসতে আরো 15 মিনিট সময় লাগে। অফিসে এসে সাংবাদিকদের দেখে ভ্রুকুচকে রাবির পিয়ের দিকে যায়। পিয়ে নিচু স্বরে বলে, স্যার, ওনারা আপনার সাথে একটু কথা বলতে চান। এখন আবার কি ব্যাপারে কথা বলতে চান? জানি না স্যার। ঠিক আছে, ওনাদের ভেতরে পাঠিয়ে দিন। রাবির তার কেবিনে বসার পরপরই একে একে সব সাংবাদিক তার কেবিনে প্রবেশ করেন। তারপর একজন সাংবাদিক প্রশ্ন করেন,
জনাব রাবির খান, অনেক তো হলো রাজনৈতিক প্রশ্ন। আজ আমরা আপনাকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করতে চাই। রাবির বলল, যদি তাই হয় তবে আমি বলবো আমি এই ব্যাপারে একদমই আগ্রহী না। আমি আমার ব্যক্তিগত ব্যাপারে মিডিয়ার সামনে কোনো কথা বলতে চাই না। সাংবাদিক হেসে বললেন, রাবির সাহেব, আপনাকে যে আজকে কথা বলতেই হবে, এটা আমাদের দাবি না, এটা আমাদের দর্শকদের দাবি, বিশেষ করে আমাদের মেয়ে দর্শকদের। আপনার বিয়ের খবর শোনার পর থেকে তো চারিদিকে একটা হইচই পড়ে গিয়েছে। মেয়েরা তো সব অস্থির হয়ে উঠেছে। এই ব্যাপারে আপনি কি বলতে চান? রাবির নিঃশ্বাস নিল, চেয়ারে হেলান দিয়ে বসে স্বাভাবিক স্বরে বলল, দেখুন, আমার বিয়ে নিয়ে আমি যথেষ্ট খুশি, আর দর্শকরা বা আমার শুভাকাঙ্ক্ষীরাও নিশ্চয়ই এতে খুব খুশি হয়েছেন। বিয়ে পবিত্র জিনিস, এখানে কারোর কষ্ট পাওয়ার মতো তো কিছু হয়নি। কিন্তু ওই যে আপনার কিছু মেয়ে ক্রাশরা আছেন, যারা আবার এই ব্যাপারে খুব দুঃখ প্রকাশ করেছেন। সঙ্গে আবার তারা আপনার ওয়াইফকে দেখার জন্যও খুব উতলা হয়ে উঠেছেন। তা আমরা কবে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা পাবো মিস্টার খান? সময় এলে সব কিছুই হবে, তাই আগে থেকে কিছু বলা যাচ্ছে না। সাংবাদিক তখন বললেন, বললাম তো, সময় এলেই সব কিছু হবে। এখন সেই নির্দিষ্ট সময়টা ঠিক কখন সেটা আমিও জানি না। সাংবাদিকরা আর প্রশ্ন না করে নিজেদের মতো করে একটা রিপোর্ট বানিয়ে সেখান থেকে বেরিয়ে এলেন। তারা চলে যেতে রাবির যেন হাঁফ ছেড়ে বাঁচল। আসলে একটু পরিচিত মুখ হলেই যত জ্বালা, তার চেয়ে সাধারণ মানুষই ভালো, কাউকে আর এত জবাবদিহি করতে হয় না। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমাদের রাবির খানের সাথে কথা হয়েছে, কিন্তু উনি ওনার ওয়াইফ সম্পর্কে আমাদের কিচ্ছু বলেননি। আমরা যতটুকু মনে হচ্ছে, এখনই হয়তো উনি ওনার ওয়াইফকে নিয়ে মিডিয়ার সামনে আসবেন না। সাদরাজ হাসে, বলে, বউ সুন্দরী হলে ছেলেদের এই দশাই হয়। সুন্দরী বউ তো, তাই ভয় পায় আর কি। যদি মিডিয়ার সামনে আনার পর কেউ আবার তার বউয়ের উপর নজর দিয়ে ফেলে। কিন্তু বেচারা রাবির খান তো আর জানে না শকুনের নজর যে তার পাখির উপর অলরেডি পড়ে গিয়েছে। এখন এই শকুনের কাছ থেকে সে তার পাখিকে কি করে বাঁচাবে? হুম। কথাটা বলেই বেশ শব্দ করে হাসতে আরম্ভ করে সাদরাজ। মনে মনে এই সব কিছুর পরিকল্পনা করে যেন এক পৈশাচিক আনন্দ পায় সে। বেশ কয়টা দিন পার হয়ে গিয়েছে। মেহুলের বাবা এখন অনেকটাই সুস্থ। মেহুলও আজকাল বেশ সুস্থ আর ব্যস্ত সময় কাটাচ্ছে। সামনে পরীক্ষা তার, তাই এখন খুব চাপ। এই কিছুদিনে রাবিরের সাথেও বেশ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে তার। তবে মেহুলের ঝগড়া করার স্বভাব এখনো যায়নি। ছোটখাটো ব্যাপার নিয়েও রাবিরের সাথে তার ঝগড়া করতেই হবে। যদিও রাবির কোনোবারই তাকে কিছু বলে না, আর তাই প্রতিবারই মিহুলি তার তর্কে জয়ী হয়। ভার্সিটি থেকে ফেরার সময় রীতা বলল সে একটু মার্কেটে যাবে, কিছু একটা নাকি কেনার আছে তার। মেহুল তাই ড্রাইভারকে বলল গাড়িটা শপিং মলের দিকে নিয়ে যেতে। রীতা আর মেহুল শপিং মলে ঢোকার পথে কেউ একজন মেহুলকে ডেকে ওঠে। মেহুল পেছনে ফিরে তাকায়। লোকটাকে তার খুব পরিচিত লাগছে, তবে পুরোপুরি চিনে উঠতে পারছে না। লোকটা তার চোখের সানগ্লাসটা খুলে মেহুলের সামনে এসে দাঁড়ালো, মুখে চওড়া হাসি টেনে বলল, কি হলো, চিনতে পারেননি? এবারের মেহুলের মনে পড়ল। সে বলল, আপনি সাদরাজ? জি। কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনার কি খবর? আর আপনার বাবা কেমন আছেন? আমি আর বাবা দুজনেই ভালো আছি। আপনাকে তো বলেছিলাম আপনার বাবার জ্ঞান ফিরলে আমাকে একবার জানানোর জন্য, কিন্তু আপনি তো আর জানালেনই না। মেহুল অপ্রস্তুত হেসে বলে, আসলে দুঃখিত, আমার না একদম খেয়াল ছিল না। সরি, প্লিজ কিছু মনে করবেন না। হুম, সরিটা একসেপ্ট করা যায় যদি আমার একটা কথা রাখুন। কি কথা? একসাথে বসে কি 2 কাপ কফি খাওয়া যাবে? মেহুল রিতার দিকে চায়। রিতার চোখ মুখ কুচকে লোকটার দিকে চেয়ে আছে। মেহুল কি বলবে বুঝতে পারছে না। মুখের উপর না বলে দেওয়াটাও খারাপ দেখায়। শীতস্তত স্বরে বলল, আসলে আমি আমার ফ্রেন্ডের সাথে একটু শপিং এ এসেছিলাম। এখন কফি কি করে? সমস্যা নেই, আপনার ফ্রেন্ডকেও নিয়ে চলুন।
মেহুল রিতার দিকে চেয়ে ইশারায় জিজ্ঞেস করলো সে রাজি কিনা। রিতা জবাব না দিয়ে আগের মতোই মুখ করে চেয়ে আছে। সাদরা আবারও প্রশ্ন করলো। কি হলো, কিছু বলছেন না যে? মেহুল উপায়ন্তর না পেয়ে বলল। আচ্ছা ঠিক আছে, চলুন। সাদরাজ হাসলো। এই তো পাখি ধীরে ধীরে তার খাঁচায় পা দিচ্ছে। সে বলল, ঠিক আছে, এখানেই দোতলায় একটা কফি শপ আছে, চলুন সেটাতেই বসি। সাদরা ছাঁটা ধরল। তার পেছন পেছন মেহুল আর রিতাও হাঁটছে। রিতা মেহুলকে ফিসফিসিয়ে জিজ্ঞেস করে, এই লোকটাকে? ওই যে বলেছিলাম না, একটা লোক বাবাকে রক্ত দিয়েছিলেন, উনিই তিনি। ও, কফি খেতে খেতে সাদরাজ বলল, আন্টি ভালো আছেন? জি। আচ্ছা। সাদরাজ তারপর রিতার দিকে একবার চেয়ে মেহুলকে বলল। আপনার ফ্রেন্ডের সাথে তো পরিচয় করালেন না। মেহুল হেসে বলল, ও রিতা আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, আর রিতার কাছে আমি আপনার কথা আগেই বলেছিলাম। তাই? তা আপনার পড়াশোনা কেমন চলছে? ওই তো চলছে কোনো রকম, সামনে আমার সেমিস্টার ফাইনাল, এখন তাই খুব চাপ যাচ্ছে। কোন ইয়ারে এখন আপনি? থার্ড ইয়ারে আছি, এবার এক্সামের পর ফোর্থ ইয়ারে উঠবো। আচ্ছা, অনার্স শেষ করার পর কি করার ইচ্ছা আছে? আপাতত আমার গান নিয়ে ক্যারিয়ার করার ইচ্ছা আছে, আর তারপর বাকিটা ভাগ্য। তাই? আপনি কি গান করেন? ওই একটু আধটু ভার্সিটির ফাংশনে গান গাই আর কি। তাহলে তো আপনার গান একদিন শুনতে হয়। আমাদের পরীক্ষার পর ভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে, আমি সেখানে গান গাইবো। আপনার আমন্ত্রণ রইল, এসে আমাদের ভার্সিটিও ঘুরে যাবেন আর আমার গানও শুনে যাবেন। তা তো অবশ্যই। সাদরাজ তারপর কফিটা শেষ করলো। কিছুটা বিরতি নিয়ে বলল, বিয়ে নিয়ে কি ভাবছেন? মেহুল ভ্রু উঁচিয়ে বলল, কার? আমার বিয়ে? জি। আমার বিয়ে তো হয়ে গিয়েছে। সাদরাজ এমন একটা ভাব করলো যেন সে কিছুই জানে না। সে অবাক হয়ে বলল, ওমা, আপনি বিবাহিত? জি। আপনার হাজবেন্ড কি করেন? রাজনীতি। বাবা, তাই? নাম কি ওনার? আরিয়ান খান রাবির। ওহ হো হো হো, আপনি রাবির খানের ওয়াইফ? আগে বলবেন না, আপনার হাজবেন্ড তো আমাদের এলাকার প্রখ্যাত রাজনীতিবিদ। আপনি তার ওয়াইফ, সেটা আগে জানলে তো আরো বেশি করে সমাদর করতে পারতাম। মেহুল বেশ অস্বস্তিতে পড়ল। হালকা হেসে বলে, না না না, এভাবে ভাবার কিছু নেই। আমার হাজবেন্ড রাজনীতিবিদ বলে আমাকে আলাদা করে সমাদর দেখানোর কোনো দরকার নেই, আমি এসবে অভ্যস্ত না। সেটা অবশ্য আমি আপনাকে দেখেই বুঝেছি। আপনার জায়গায় অন্য কোনো মেয়ে হলে তো এতক্ষণে অহংকারের মাটিতে পাই পড়তো না। আপনি অন্যরকম। রাবির খানের কিন্তু খুব সৌভাগ্য, উনি আপনার মতো একজন মেয়েকে ওয়াইফ হিসেবে পেয়েছেন। আপনি কিন্তু এবার আমাকে অস্বস্তিতে ফেলছেন। সাদরাজ হাসে বলে, একদিন আপনার হাজবেন্ডের সাথে বসেও কফি খাওয়ার সুযোগ করে দিয়েন। অবশ্যই, আপনি বললে আমি এক্ষুনি কল দিই ওনাকে। না না, উনি ব্যস্ত মানুষ, এমন হুটহাট করে কল দিয়ে ওনাকে বিরক্ত করাটা ঠিক হবে না। তার চেয়ে বরং অন্য আরেকদিন কফি খাওয়া যাবে। ঠিক আছে ভাইয়া, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আজ আমরা উঠি, নয়তো বাসায় ফিরতে লেট হয়ে যাবে। আচ্ছা, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। মেহুল আর রিতা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। রিতা বাইরে এসে হেসে বলে, আমার কি মনে হয় জানিস, লোকটা বোধহয় কষ্ট পেয়েছেন। কেন? তুই যখন বললি তুই বিবাহিত, তখন ওনার চেহারাটা দেখার মতো ছিল। ইস, বেচারা বোধহয় তোকে নিয়ে অনেক কিছু ভেবে ফেলেছিলেন, আর তুই এক নিমিষেই ওনার হৃদয়টাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলি। বেশি বুঝিস না, একদিনের পরিচয়ে উনি আমাকে নিয়ে অনেক কিছু ভেবে ফেলেছেন। সবাই তোর মতো, তাই না? আর তোর যদি ওনার জন্য এতই মায়া হয়, তবে যা, তুই ওনার গলায় ঝুলে পড়, তোদেরকে কিন্তু বেশ মানাবে। তা অবশ্য ঠিকই বলেছিস, ছেলেটা দেখতে হেব্বি, কথা বলে স্টাইলও সুন্দর। কি বলিস, একবার চান্স মেরে দেখবো? মেহুল মেকি রাগ দেখিয়ে বলে, ভালো, আগে সামনে পরীক্ষায় কিভাবে পাশ করবি সেই চিন্তা কর, বাকি সবকিছু পরে দেখা যাবে। মেহুল খাবার খাচ্ছে আর টিভি দেখছে। রামিনা বেগম এসে তার পাশে বসেন। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে জিজ্ঞেস করেন, কালকে কি তোর কোনো ইম্পর্টেন্ট ক্লাস আছে?
মেহুল টিভির দিকে চেয়ে জবাবে বলল, হ্যাঁ মা, পরীক্ষার আগে সব ক্লাসই ইম্পর্টেন্ট। কালকে ক্লাস না করলে হয় না? মাত্রই মুখে লোকমা পুড়েছিল মেহুল, সে ভরা মুখে মায়ের দিকে চেয়ে বলল, কেন? রাবিদের বাড়ি থেকে আমাদের কালকে দুপুরে দাওয়াত দিয়েছে, তাই বলছিলাম কালকে আর ক্লাস করার দরকার নেই। মেহুল মুখের খাবারটা শেষ করে বলল, কিন্তু মা, এখন ক্লাস মিস করলে আমি অনেক সাজেশন পাবো না। তাছাড়া ওনারা হঠাৎ করে আমাদের দাওয়াত কেন দিল? কালকে নাকি রাবিরের বাবার মৃত্যুবার্ষিকী, সেই উছিলায় ওনাদের কিছু আত্মীয় স্বজন আসবেন, তাই সাথে আমাদেরও ডেকেছেন আর কি। আর তুই এত চিন্তা করছিস কেন? রিতা তো ক্লাস করবেই, ওর থেকে না হয় সব সাজেশন নিয়ে নিবি, তাহলেই তো হয়। তাও যেতে হবে আমাকে? হ্যাঁ, তুই ওই বাড়ির বউ, তুই না গেলে কি করে হবে? মেহুল দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, যাব।